এক কথায় যদি খুব সত্যি কথা বলে আমি ভীষণ অবাধ্য। আমি কোনোদিন অভিনেতা হবো ভাবিনি। আমার খুব ইচ্ছা ছিল অ্যাডভার্টাইজিং এজেন্সিতে যাওয়া। ভালো বিদেশি সিনেমা, ভালো বিদেশি বই, ভালো থিয়েটারের বই, মানে সেদিকে দেখতে গেলে অঞ্জনদার কাছে আমি মানে আজীবন ঋণী থাকবো। চাইলে সময় বার করাটা কোনো অসুবিধাই নয়, শুধু সদিচ্ছেটুকু থাকলেই হবে। নমস্কার। আজকে সহজ কথায় যিনি এসেছেন তিনি কিভাবে তার পরিচয় দিই বলুন তো। তিনি একজন অসম্ভব শক্তিশালী অভিনেত্রী। তিনি মঞ্চে, চলচ্চিত্রে, দূরদর্শনের পর্দায়, এবং দূরদর্শন বলতে আমরা তো শুধু দূরদর্শনকে ইটসেলফ চ্যানেল হিসেবে বলছি না, টেলিভিশন বলছি। টেলিভিশনের পর্দায় আপনারা তাকে নানা ভূমিকায় দেখেছেন। তিনি এই সময়ের অন্যতম শক্তিশালী অভিনেত্রী তো বটেই, আমাদের মতন যারা অভিনয় করতে আসেন, হয়তো অন্য শহর থেকে এসেছেন, অন্য জায়গা থেকে এসেছেন, তাদের একটা বড় আশ্রয়ও বটে। কত কত আমাদের মতন অভিনেতা অভিনেত্রী, এখন তো আমার দাড়ি পেকেছে আপনারা দেখতে পাচ্ছেন, যাদের এখন দাড়ি গোঁফ কাঁচা, যাদের এখন উঠছে কিন্তু পায়ের জমিটা অত শক্ত নয়, কত কত প্রজন্মের ছেলে মেয়ে শুধু উনার সান্নিধ্যে থেকে বড় হয়েছে, সেটা ভাবতে বসলেই অবাক হতে হয়। এই শহরে একটা ভালো সিনেমা হচ্ছে, একটা ভালো নাটক হচ্ছে, একটা ভালো গল্পের আলোচনা হচ্ছে, একটা ভালো সাহিত্য বেরিয়েছে, এবং সেখানে তার উপস্থিতি নেই, এটা দেখা অসম্ভব। তিনি গাড়ি বাড়ি কতটা কি করেছেন জানি না, তিনি যেটা করেছেন, তিনি বাংলার সংস্কৃতিটাকে বুকে আগলে রেখেছেন, এবং আগলে রেখেছেন বংশানুক্রমিকভাবে। সেটাতে আমরা পরে আসবো। আলাপ করিয়ে দিই সুদীপাদির সাথে। নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি। আজকে তো খারাপ থাকার অভ্যাসও নেই। না, একদম চাই না। তোর বাড়িতে এসে মনটা ভরে গেল, এত বই, এত সিনেমা, এত ভালো পোস্টার। তুই তো একদম মেকি না, তুই মানে রিয়েল জেনুইন বুক লাভার, ফিল্ম বাফ। সত্যি খুব ভালো, খুব ভালো, মন ভরে গেল একদম। এবার বলো, বলো, তোমার এরকম ছোটবেলাটা নিয়ে একটু আমাকে আগে বলো। আমার ছোটবেলাটা ভীষণ বোরিং, খুব মানে একদম টিপিক্যাল একটা বাঙালি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। আমার বাবা মা খুব ভালো মানুষ। আমার দুই দিদি, যারা আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিল, কিচ্ছু করতে পারতাম না, সব গিয়ে নালিশ হয়ে যেত। মোট কথা কলেজ লাইফ অবধি, মানে যতক্ষণ পর্যন্ত আমার জীবনটা অন্যদের তত্ত্বাবধানে ছিল, খুব বোরিং এবং খুব খারাপ। ছোটবেলায় স্বাভাবিক সাধারণ বাড়িতে যেরকম তোর গল্পতে যেরকম পড়ি, ওই একজন গানের মাস্টারমশাই রোববার করে আসবেন, অন্য সময় একটু নাচ শেখাতে নিয়ে যাচ্ছেন মা আমাকে, পড়াশোনা 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 এইরকমই আর কি। মানে কিন্তু ওই তার মধ্যে মধ্যবিত্ত হোলডল বেঁধে বেড়াতে যাওয়া পশ্চিমে। হ্যাঁ, পার্ক স্ট্রিটে একদিন করে, তখন পিপিং বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে বাবা আমাদের নিয়ে যেতেন মাসে একবার করে খেতে। সেটা দারুণ উৎসব ছিল ওই আর কি। খুব মধ্যবিত্ত এবং ভালো মূল্যবোধের মধ্যে বড় হয়েছি। আমার ছোটবেলাটা খুব ভীষণ বলার মতো কিছু নয় না, কিন্তু এই মূল্যবোধ, এই পারিবারিক, এবং আমি বললাম তিনি বাংলা সংস্কৃতিকে আগলে রেখেছেন বংশানুক্রমিক ভাবে। তো সেখানে মহোপাধ্যায় শ্রী হরিদাস সিদ্ধান্ত বাগীশের কথা বলতেই হয়, যিনি তোমার ঠাকুরদা। আমার মায়ের বাবা। তোমার মায়ের বাবা মাতুল। মানে তুমি নিজের ভাষায় যেটা বলেছো, আমি ওরকম মাতুলের একজন অকাল কুষ্মাণ্ড। হ্যাঁ, মানে আমি মানে ওনার যে উনি সঠিক, মানে ওনার করা মানে পঞ্চপাণ্ডবের ঠিকও যে কুষ্টি আছে, উনি খুব ভালো অ্যাস্ট্রোলজারও ছিলেন। তো ওনার ওই 44টা খণ্ডে পুরো মহাভারতটা আছে, মহাভারতম বলে বিভিন্ন বইতে, মানে সমরেশ বসু, সুনীল গাঙ্গুলি, এনাদের বিভিন্ন বইতেও ওনারা বলেছেন, উল্লেখ করে, যে মানসিকভাবে যখন খুব অস্থির হয়ে থাকবেন, মহামোপাধ্যায় এনার বই পড়বেন, মন শান্ত হবে। তো সেদিক থেকে দেখতে গেলে প্রথম কথাই হচ্ছে আমি একদম সংস্কৃত জানি না, এটা খুব লজ্জার কথা। আর যে বছর, এটা একটা বলার, যে বছর আমার দাদামশাই পদ্মবিভূষণ পেয়েছিলেন, সে বছর কাজী নজরুল ইসলাম পদ্মশ্রী পান। পদ্মবিভূষণটা তো আরো অনেক উপরে। পদ্মশ্রী উনি পেয়েছিলেন, ওস্তাদ আলী আকবর খাঁ পেয়েছিলেন পদ্মশ্রী, সব ওই ক্যাটাগরিতে ছিল আর কি। তো তারপরে আমাদের প্রতিদিনের অনিন্দ্য আছে, অনিন্দ্য এটা জানতে পেরে আমার কাছে, তুমি এটা কি বলনি, তখন ও আমার মামা বাড়ি দেবলেনে ও গেছিল, তো একটা পুরো
সংখ্যা বার করেছিল মহাকাব্যিক এই বলে। তো সেখানে দাদামশাইকে নিয়ে অনেকটা বড় রাইট আপ ছিল। তো যদি তোর কখনো মনে হয় পড়বি আমি দেবো তোকে। এই হচ্ছে মানে সেখান থেকে দেখতে গেলে অকাল কুষ্মাণ্ড মানে মানে ভীষণই অকাল কুষ্মাণ্ড। আর আমার বাবা মার এটা ছোট্ট করে বলি, বাবা মা প্রেম করে বিয়ে করেছিলেন বহুদিন আগে। তারপর দেশ স্বাধীন হয়েছে, চিন্তা কর। তো যেদিনকে আমার মাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না, দাদামশাই নাকি বলেছিলেন উল্টো দিকে, একদম উল্টো দিকের বাড়িটা, আবার দেখো তো উল্টো দিকের বাড়ির ছেলেটি বাড়িতে আছে কিনা। পগার পার হয়ে গেছে। তো সেই দিক থেকে অ্যাডভেঞ্চারটা আমার মধ্যে ভীষণ আছে আর কি, সেই তখন থেকে। তোমার বাবা মায়ের প্রভাব তোমার উপর কতটা? আমার উপরে আমার বাবার প্রভাব হচ্ছে, বাবা নিজে কখনো করেননি কিন্তু বাবা খুব অভিনয় ভালোবাসতেন। আর আমার মায়ের বক্তব্য হচ্ছে বাজে মেয়ের অভিনয় করে, মানে এটা মানে কোট আনকোট বলতেন, এবং যে ভাষায় বলতেন বুঝতেই পারছি সেটা। এবং সেটা বুঝতে পারছি যে স্বাধীনতার আগে ওনার বিয়ে হয়েছে। হ্যাঁ মানে ওনার বয়স, হ্যাঁ প্রজন্মটা। আমি বাবা আমার খুব লেট ইস্যু, মানে মা তখন 42 আমি যখন জন্মাই। তো ভীষণ মানে নেহাত আমার বাবা মৃত্যুশয্যায় মাকে বলে গেছিলেন যে তুলু, ডাকলাম তুলি, তুলিকে অভিনয়, তুলকে অভিনয়টা করতে দিও, অভিনয় হবে। মা দাঁত কিরমির করে অনেক, আমার মা আজ পর্যন্ত স্টেজে আমার কোনো অভিনয় দেখেননি, মানে যতদিন জীবিত ছিলেন। মা 2006 চলে গেছেন, কোনোদিন দেখেননি। তখন আমি আকাশ বাংলায় তোমার সাথে কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট ঝিলি তখন, ছোট্ট ঝিলি তখন মানিক করতাম আমরা বোধহয়। সেই সময় আমরা করছিলাম একটা দিব্যেন্দু পালিতে টাটকা গল্পে আটকা মাস, জনদার। রাইট রাইট, জনের। হ্যাঁ, আমরা ভাই বোন ছিলাম, তুমি বড়দি ছিলে। রাইট 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 রাইট। মানে আমি একটা আশ্চর্য বিষয় তোমার সম্বন্ধে বলতে গেলে সবার আগে বলতে হয় যে একই মানুষ একটা ভালো গান শুনলে ভ্যাঁ করে কেঁদে ফেলতে পারে, একদম। আবার একই মানুষ পাথরের মতন শক্ত হতে পারে। এইটা মানে এই মেলবন্ধনটা কোথার থেকে এলো? এটা হয়েছে কিছুটা লাইফও। হ্যাঁ মানে আমি তো সব সিদ্ধান্ত যা ঠিক করি, যেটা মনে করি ঠিক, সেই মুহূর্তে আমি সেই সিদ্ধান্ত নিই। এবার তার সুফল হোক কুফল হোক সেটা তো আমাকে ভোগ করতে হবে। এবার সুফল হলে ওই একটা ভালো গান শুনে হ্যাঁ ভ্যাক করে কেঁদে ফেলা, আর যখন একটা অতটা ভালো ফলটা পাই না তখন তো কঠোর হতেই হয়, কারণ বাইরের থেকে যে আঘাতগুলো তখন আসে তখন শুনতে এবং মেনে নিতে হয়। ফলে কারণ আমি সত্যি, আমি কখনো কারুর দ্বারা আমি এক কথায় যদি খুব সত্যি কথা বলে, আমি ভীষণ অবাধ্য, ভীষণ। মানে আমি কোনোদিন কখনো কারুর কথা শুনি না, মানে খুব পছন্দের দু একজন ছাড়া। মানে খুব, মানে আমার যেমনি এখন আমার নাতি যে আছে, সে ক্লাসে সেকেন্ড ইয়ারে উঠবে এখন, আমি ওর কথা ছোট্ট থেকে শুনি। ওকে কিরম আমার একটা মনে হয় হি শুড বি মাই গার্জিয়ান। খুব ভালো লেখে, ভীষণ ভালো লেখে, রিসেন্টলি একটা বইও বেরিয়েছে। তো ওর কথা আমি শুনি, কারণ কিরম মনে হয় যে ও এখনো পর্যন্ত পলিউটেড হয়নি, আনপলিউটেড ওপিনিয়ন দেবে, আমি শুনবো। যেদিন ও পলিউটেড হয়ে যাবে শুনবো না, ভালো লাগে না শুনতে তাদের কথা। তুমি তো হোটেল ইন্ডাস্ট্রিতে একটা সময় কাজ করেছো, 4 বছর 4 বছর। দুটো জিনিস জানতে চাইবো। তুমি তো তার আগে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছো না, কিন্তু মনে মনে তো একটা ইচ্ছে না আছে। আমার তো, আমি কোনোদিন অভিনেতা হবো ভাবিনি। আমার খুব ইচ্ছা ছিল অ্যাডভার্টাইজিং এজেন্সিতে যাওয়া। আমি অ্যাডভার্টাইজিং কোর্স করেছি। আচ্ছা, অ্যাডভার্টাইজিং কোর্স করেছি। তোমার কলেজটা কোথায় ছিল? সাউথ সিটি। সাউথ সিটি বাংলা অনার্স। তো অ্যাডভার্টাইজিং কোর্স করলাম। কোর্স করে একদিন অ্যাডভার্টাইজিং এর জন্য যাবো, তার আগে কোথায় একটা শুনলাম, মানে আমার কিন্তু কোনো আমার হোটেলের কিচ্ছু পড়াশোনা নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমারটা পুরোটাই ওয়াক ইন ইন্টারভিউ ছিল। তাতে গেলাম, ওয়াক ইন ইন্টারভিউ এবং আমি সিলেক্টেড হইলাম। 90 থেকে 94 সালে মেঘনাথ ভট্টাচার্যের সঙ্গে দেখা, বাসভূমির কথা উনি বললেন, বললেন যে বাসভূমি, তখন তো আমরা জানি না যে হবে কিনা, কিন্তু দায়বদ্ধ তখন ব্লকবাস্টার একদম অলরেডি সব কটা পুরস্কার পেয়ে গেছে, এবং তারপরে দায়িত্বটা আরো বেশি থাকে যে এটা নেক্সট। তো তখন উনি বলেছেন যে সুদীপা আমার কিছু করার নেই, এই রোলটা তুমি যদি করো চাকরি ছাড়তে হবে। আমি চাকরি ছেড়ে দিলাম। সবাই মিলে আমাকে, তুই কি পাগল, নাটকের জন্য? হ্যাঁ, থিয়েটারের জন্য। এবং তখন কিন্তু আমি ভীষণ থিয়েটার প্রেমী হয়ে, আমার তখন থিয়েটারের একটাই প্রেম, তার নাম হচ্ছে অঞ্জন দত্ত। আমি যত না থিয়েটারের প্রেমে, তার চেয়ে বেশি ওনার প্রেমে। ফলে আমি থিয়েটার করবো। আমি তার আগে পাতি প্রেমের গল্প ওনার সঙ্গে করে ফেলেছি, এবং ইনসিডেন্টালি মেঘনান্তার কাছে আমি কিন্তু অঞ্জন দাই নিয়ে যান, গিয়ে বলেন আমার মেয়েটি আমার দলে নষ্ট হচ্ছে। আমি তো, কেন উনি যখন হাইনি মিলের সমস্ত একক অভিনয়গুলো করছেন, তাতে মহিলাদের কোনো চরিত্রই নেই, আমি সেখানে বই পড়তে চলে যাচ্ছি, বার করে দিচ্ছেন আমাকে, এসব করছেন। তারপরে মেঘনান্তার কাছে নিয়ে গেলে মেঘনান্দা বললেন যে হ্যাঁ করবে কাজটা,
চাকরি ছাড়লাম, তারপরে তো এই কিন্তু এই বাসভূমির কথা যেই উঠছে আরেকটা মানুষের নাম ঢুকে যাচ্ছে, ইন্দ্রাশিস রায়। ওর নাম তো বলিস না, কিরকম লাগে। ওর নাম বলবো না তোমার না, ইন্টারভিউতে, তা আবার হয় নাকি? না, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। তো এই বন্ধুত্বের সূত্রপাত কি তোমার বাসভূমি থেকেই তাহলে? তার অনেক আগে থেকে চন্দনের খুব ভালো বন্ধু ছিল চন্দন ইন্দ্রাশিস। সেন, হ্যাঁ, হ্যাঁ। চন্দন সেন। সেই সূত্রে আমি, সুমন, ইন্দ্রাশিস, আমরা সবাই একসঙ্গে, মানে খরাজ, তখন তো শ্রীকান্ত, এদের একটা গ্রুপ ছিল। আমি এদের সঙ্গে বন্ধুত্ব ছিল, প্লাস ইন্দ্রাশিসের নতুন কোনো নাটক হলেও আমাকে ডাকতো, একটু শুনে বল কেমন লেগেছে, সেইভাবেই বন্ধুত্ব ছিল। বাসভূমি অনেক পরে, মাছ লেটার। তবে হ্যাঁ, ওর একটা খুব জোর ছিল, মেঘদান থেকে খুব জোর দিয়ে বলেছিল যে এই জোরটা, চরিত্রটা সুদীপাকে। তুমি যখন 94-তে ছাড়ছো চাকরি, তখন কি তোমার প্রেম শুরু হয়ে গেছে চন্দনদার সাথে? চন্দন দ্বারা, শোন, চন্দন আমার প্রথম বিয়ের বাসর জেগেছিল। আচ্ছা। মানে বলে চন্দনের সঙ্গে একটা এভারলাস্টিং সম্পর্ক। আমার নাম হচ্ছে সুদীপা ভট্টাচার্য বেসিক্যালি। আমার প্রথম স্বামীর নাম হচ্ছে শৈবাল বসু, যেটা খুব বাজে অ্যাক্সিডেন্টে চলে যায়। তো তখন আমার 94-তে আমি তখন আমার অলরেডি আমার 93-তে বিয়ে হয়, প্রথম বিয়েটা। তো তখন ওর নাম ছিল শৈবাল, আমরা একই সঙ্গে একটা অ্যাড এজেন্সিতে কাজ করতাম। তারপরে আমি জয়েন করে দিই তোমার তাজ, তারপর ধীরে ধীরে থিয়েটার, এই করতে করতে নানা রকম খিটির মিটির ঠিক হচ্ছে না। তখন চন্দনের সঙ্গে আমার রেগুলার দেখা হতো। চন্দনেরও তখন একটা বিবাহিত জীবনের অদূরে একটা খিটির মিটির তো এরকম হতে হতে একদিন আমরা ডিসাইড করলাম যে আমাদের ভীষণ সুন্দর, খুব ফ্রেন্ডলি ওয়েতে হয়েছিল পুরো ব্যাপারটা, যে শোন হচ্ছে না একদম, তাহলে বিয়ে করবি? চল বিয়ে করি। আমাকে শৈবাল এটাও বলেছিল যে ও খুব ভালো ছেলে, তুই ওর সঙ্গে থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। ফলে তারপরে আমরা একসঙ্গে 3 জন প্লাস চন্দনের মা একসঙ্গে থিয়েটার দেখতে গেছি, সিনেমা দেখতে গেছি। এমন হয়েছে আমরা বাড়িতে নেই, আমাদের ওখানে চন্দনের বাড়িতেও ভীষণ বড় বড় বইয়ের তাক আছে। শৈবাল 6'2" হাইট ছিল ওর। তো তখন আমার মানে মনি আর কি চন্দনের মা ডেকে পাঠাতেন, ডেকে একটু পরিষ্কার কর না, ও এসে ঘর দুটো পরিষ্কার করে দিত, তারপর দুইজন ডিমের ডাল্লা ভাত খেত। মানে the relationship was never bitter. So তারপরে শৈবালের চলে যাওয়াটা তো খুবই খুবই স্যাড এন্ড ডিমাইসিভ। আমি তোমাকে আমার শৈশবেই দেখি প্রথম, সেটা হচ্ছে বন্ধু তুমি ছিলে ভালো। হ্যাঁ, ওইটাই তো সেই সেক্স ওয়ার্কারের রোল ছিল একজন, হ্যাঁ, কিন্তু নায়িকা মানে চন্দনদার লাভ ইন্টারেস্ট। বন্ধু তুমি ছিলে ভালোই। তপেন চট্টোপাধ্যায় বলে একজন ডিরেক্টর ছিলেন, গার্ডেন্স থাকতেন। হ্যাঁ, এই তো দূরদর্শনে হতো ওটা। ওটা কি তোমার প্রথম কাজ? না, আমার প্রথম কাজ হচ্ছে পঙ্কজ রায়ের এবার জমবে মজা, জি বাংলা, তখন আলফা বাংলা ছিল। এবার জমবে মজা, দীপ্তেশ ব্যানার্জি পিএলটির খুব সিনিয়র অ্যাক্টর, ওনার বৃদ্ধ তরুণী ভার্যা আমি। ওটা মজার ছিল। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট। তার আগে আমি দূরদর্শনে কাজ করেছি, মানে সবিতাব্রত দত্তর সঙ্গে কাজ করেছি, তারপর দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তখনকার দিনের এইসব স্টলওয়ার্থরা, সবিতাব্রত দত্ত বলো, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়রা বলো, এরা তো এক একজন স্টলওয়ার্থ। তারা সুদীপাকে ডাকছে কেন, বা তাদের কেন মনে হচ্ছে যে এই মেয়েটাকে চান্স দেওয়া যায়? না, তার মধ্যে একটা যেটা সবিতাব্রত দত্তের সঙ্গে করেছিলাম, সেটা একটা কি চন্দ্রগড়ের রূপকথা গোছের একটা, মানে ডাবল রোল করেছিলাম। একজন খুব ভালো গান এবং নাচ করে, আর একজন খুব মানে সীতা গীতা টাইপের ওইরকম ধরনের আর কি চরিত্র। তো সেটার প্রডিউসার ছিলেন, আমার এক্ষুনি মনে পড়ছে না, ফিরদৌস হাসান বলে একজন প্রডিউসার ছিলেন। তিনি বলেছিলেন যে গান নাচ গান আমি শুনেছি ইত্যাদি। তো সেই জন্য চুজ করেছিলেন। আর আমার সৌভাগ্য হয়েছিল সবিতাব্রত দত্তর সঙ্গে গান গাইবার, বড় সৌভাগ্য, মানে সত্যি সৌভাগ্য। আর এরা কি মাটির মানুষ রে অরুণ, মানে এদের সঙ্গে গেলে না পাবো না, মানে দ্বিজেন কাকুকে পেয়েছি। হ্যাঁ, মানে এনাদের না কোনো মানে আমি কেউ নই এই ব্যাপারটা তোকে এত সহজ করে দেবে ওনাদের সঙ্গে কাজ করতে গেলে। এখন তো ভীষণ উল্টোটা, মানে কিছু না কিন্তু ভয়ঙ্কর আমি আর কি। সেটা ছিল না, সেটা খুব মানে খুবই ভালো। আমার চূড়ান্ত সৌভাগ্য যে আমি
যখন মানে একেবারে প্রথম দিকে কাজ করতে গিয়ে শর্ট দিচ্ছি, তখন আমার সামনে থার্মোকল ধরার জন্য সব্যসাচী চক্রবর্তী দাঁড়িয়েছেন। কাজে আমি ভীষণ সেদিক থেকে, সোনেক্স না সোনিক্স না, এটা অন্য একটা কাজ। বেনুদা, আমি কাবেরী বলে এটা আমি বলছি, প্রভাত রায়ের একটা হিন্দি সিরিয়াল ছিল, সেখানে বেনুদাও ছিলেন, আমিও ছিলাম। অরোরাত্রি শুটিং হয়েছিল, তো লোক টেকনিশিয়ানস বোধহয় কম ছিল। বেনুবাবু তো ওরকমই হ্যাঁ, ছিল। কি বলে, এটা কি কি থার্মোকল ধরতে হবে, এই সুদীপা দাঁড়া। আর আমি না লজ্জায় ওরা দূর, এটা একটা আমি একজন টেকনিশিয়ান, তুই দাঁড়া। তো সেই সেই সমস্ত মানুষদের পেয়েছি। তারপরে দেরে বলে একটা যিশুদার একটা কাজ ওরে বাবা, করতাম আমার ওদের, খুব প্রিয় তাপস পাল, হ্যাঁ, রবি ঘোষ। রবি ঘোষ। তো এরকম আমার খুব প্রিয় আমার serial। আমার মনে আছে কৌশিকদার স্ক্রিপ্ট, কৌশিক গাঙ্গুলি। স্ক্রিপ্ট ছিল, রাইট। তা আমি একটা ওই টিপিক্যাল, যেহেতু আমার এরকম একটা ইমেজ আছে, আমি একটা ওই হ্যাঁ, তাতো- মহিলা অভিনয়, মানে ওই মহিলা সমিতির একজন মারাত্মক জাঁদরেল করা মহিলা। তো সেদিনকে আমার একাডেমিতে শো, যিশুদা এমনিতেও খুব কনসিডারেট ছিলেন, শো থাকলে 2:30-3টের মধ্যে খুব সুন্দর করে বলতেন। এখন বলেন আর কেউ, খেয়ে যাবি কিন্তু, শো আছে খেয়ে যাবি। আমার অলরেডি 3টে বাজে, আমার তখন মুখ টুক শুকিয়ে গেছে, আমি ভীষণ নার্ভাস। মানে আমি 4টে কল টাইম, মানে 4টে বাজতে 5 আমি ঢুকবোই আর কি। কি সুন্দর, আমার এখনো মনে আছে রবি ঘোষ বলেছিলেন, মেয়েটাকে ছাড় না রে, দেখ না কত টেনশন হচ্ছে, মেয়েটাকে ছেড়ে দে। তো আমার ইন্দ্রপুরীতে শুটিং ছিল, তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার অভিনয় কিছু হবে না? না, বলছে, কেন বলছো তুমি? বড় একটা চেয়ার ছিল না ইন্দ্রপুরীতে, লম্বা লম্বা যেটা, যেটা, হ্যাঁ। চেয়ারটার মধ্যে এতটা জায়গা খালি, উনি এরকম বসে আছেন। কেন বলছো তুমি? আমি বলছি যে না, আসলে এখানে তো সুন্দর দেখানোটা খুব বড় একটা ব্যাপার, খুব সুন্দর। আমাকে দেখে তোমার কি মনে হয়? না, আপনাকে আমার বরাবরই ভীষণ সুপুরুষ মনে হয়। সেটা তিনি হেসে বলেন, সে চরিত্রগুলো তুমি দেখো, সেই চরিত্রগুলো আমি থাকি না, চরিত্রগুলো হয়ে ওঠে। তুমিও চরিত্রগুলো হয়ে ওঠো, তোমাকে খুব সুন্দর লাগবে। কে বলে রে এখন এরকম ভাবে? মানে ওরকম মাপের মানুষই তো নেই। নেই। রবি ঘোষ কোথায় পাবো বলো তো কোথায় আমরা? পারবে? আর আমার ভীষণই মানে এটা একটা, এটা দুর্ভাগ্যই বলবো। এবং সেই ইনসিডেন্টের সঙ্গে একটা খুব মেন কথা আমি আমার সারা জীবন মনে থাকবে। আমরা নর্থ বেঙ্গল থেকে ফিরছিলাম, সেই আসার পথে শুনি রবি ঘোষ চলে গেছেন। আর অদ্ভুত ভাবে ওনার স্ত্রীকে বলেছিলেন যে সুদীপা যদি আসে, ওকে বলে চন্দন পড়াতাম ওকে। পাগলের মতো ঢুকে চন্দন পড়াচ্ছে, আর খুব প্রচুর ছবি উঠছে। আর আমি তখন একদমই অ্যাওয়্যার নই, আমি এখনই অ্যাওয়্যার নই, তো তখন আরোই ছিলাম না। কে একজন মাঝখান থেকে পেছন থেকে বললো, মো ফোটে দেখ কতগুলো ছবি উঠে গেল। খারাপ লেগেছিল যে এই একটা মুহূর্ত, এই মুহূর্তটা তো তোমার মনে হচ্ছে যে মানে আমি তখন অঝরে কাঁদছি, আর ওনার কপালে চন্দনটা পাচ্ছে। মানুষ এরকম এরকম হয়, হয় হয় হ্যাঁ। কিন্তু আমরা কোনোদিনই সেই মানুষগুলোকে পাত্তা দিয়ে না, এগোতে পারি। একদমই না। ওই মানুষদের আমরা একেবারে মানে একেবারে এড়িয়ে গেছি বলেও আজকে তুই আমি আমরা সুস্থ এবং ভালো আছি। হ্যাঁ। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞাসা করি শিক্ষক কারা, তুমি কাদের কথা বলবে? অভিনয়ের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রেই যদি বলো। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক আমার মা, সব দিক থেকে, সর্বতোভাবে। কেন? তিনি তো খুব একটা সাপোর্টিভ ছিলেন না কিন্তু একজন ইনিশিয়ালি। মানুষের তো একটা, তিনি অভিনয়ের দিকটা সাপোর্ট করেননি, কিন্তু তার বাইরে মানে সমস্ত বিষয়ে একজন মানুষ, যিনি কোনোদিন স্কুলে যাননি, কিন্তু অনায়াসে মানে শেষের কবিতা থেকে শুরু করে বিদ্রোহী অনায়াসে বলে যেতে পারতেন, গড়গড় করে। চমৎকার গান গাইতেন, চমৎকার ছবি আঁকতেন, এবং মানে অল ওয়েস্ট বেঙ্গলে সেলাইয়ে ফার্স্ট হয়েছেন। এবং জীবনে কোনোদিনও বাড়িতে কাজের লোক রাখেননি, যে না নিজেদের কাজ নিজেদের করতে হবে। এগুলো শিক্ষা অরুণোদয় আমার কাছে। উনি আমার অভিনয় সত্ত্বাটাকে পছন্দ না করতে পারেন, কারণ ওনার অনেক বছরের ব্যাগেজ ছিল যে বাজে পাড়ার মেয়েরা অভিনয় করেন, আমার মেয়ে সেটা পরে টেলিভিশনে কিছু কাজ দেখেছেন, বলছেন না অভিনয়টা। বিশেষ করে স্বাদ বলে একটা দেবাংশুর ডিরেকশন দেওয়া একটা ছিল, যেখানে ওইটা মায়ের মামনির খুব প্রিয় ছিল। পরে পরে মেনে না নিয়ে নিয়ে কোনো উপায় নেই, কিন্তু আমার সত্যিকার অনেক কিছু চোখে আঙুল দিয়ে না বলে শিখিয়ে দিয়েছেন আমার মা। আমার মা সবচেয়ে বড় শিক্ষক। তারপরে দ্বিতীয় শিক্ষক হিসেবে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ অঞ্জন দত্তর কাছে, একদম। কারণ তোকে আমার ব্যাকগ্রাউন্ড বললাম যে খুবই একদম মধ্যবিত্ত, যদিও সেখানে খুব ভালো মানে বনফুল, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ এগুলো পড়ার, এটা আমাদের বাড়িতে আছেই। এটা মানে বই পড়াটা আমাদের বাড়ির একটা মানে অভ্যেস আর কি, পড়বি তুমি। কিন্তু ওয়েস্টার্ন কালচার মানে ভালো বিদেশি সিনেমা, ভালো বিদেশি বই, ভালো থিয়েটারের বই, মানে সেদিকে দেখতে গেলে অঞ্জনদার কাছে আমি মানে আজীবন ঋণী থাকবো।
এখনো মানে এখনো এই যে আরেকটি লেয়ার করলাম, তখনও এই আলোচনার মাধ্যমে, আর উনি না খুব মানে খুব উদার ভাবে মানে মত বিনিময় হয় ওনার সঙ্গে, একদম উনি না কখনো কিছু চাপিয়ে চাপিয়ে দেন দেন না, না। তুমি কি মনে করছো বলো, ফলে গ্রোথটা হয়, তোর যদি ইচ্ছা থাকে তোর গ্রোথ হতে পারে। তৃতীয় শিক্ষক মেঘনাদ ভট্টাচার্য, মানে এদিক থেকে আমি খুব সৌভাগ্যবান বলবো, যে যে প্রাচ্য আর পাশ্চাত্যের যে হুম মিলটা, হুম মানে মেঘনাদা তো একেবারে উত্তর কলকাতা, এবং ওনার উত্তর কলকাতার কতগুলো মূল্যবোধ যেগুলো আছে সেগুলো এত সুন্দর করে, যেমন মেঘনাদ অঞ্জনদা কখনো প্রণাম নেন না, হুম হুম হ্যান্ডশেক, হুম মেঘনাদা প্রণামটা নিতেন ভারী হুম সুন্দর করে মাথায় ভালো, ওটাও একটা পাওয়া। ফলে এদের দুজনের এটা কন্ট্রাডিকশনটাও খুব হ্যাঁ মানে মজার। হ্যাঁ মানে পোলস অ্যাপার্ট, হুম কিন্তু হুম খুব ভালো, আমি খুব লাকি যে আমি পেয়েছি শিক্ষক বলতে। তাছাড়া তো ধর জীবনের ছোটখাটো বিষয় প্রত্যেক দিনই শিখেছি, আমি তোর থেকেও তো কত কিছু শিখেছি, এত ভালো লিখিস তুই, মানে সবাই শিক্ষক মনে করলে যে কাউকে শিক্ষক মনে করা যায় আর কি। অভিনয় একটা জিনিস, আর্ট অ্যাপ্রিসিয়েট করা আলাদা জিনিস। আহ, অনেকে আছেন যারা অভিনয় বা শিল্পের সঙ্গে জড়িত, তারা কিন্তু অ্যাকশন কাটের বাইরে আর্টের সঙ্গে খুব একটা সম্পর্ক রাখেন না। এবার আবার অনেকে আছেন যারা আহ, শুধু আর্ট অ্যাপ্রিসিয়েটই করতে পারেন, তারা আবার অভিনয় বা যে শিল্পটা উনি ভালোবাসেন সেটা করে উঠতে পারেন না। তোমার এই আর্ট অ্যাপ্রিসিয়েশনটা কোথা থেকে এলো? আসলে জানিস তো, আমার যাদবপুরে একটা মানে গ্রুপ ছিল, যারা এই ধর সুমন যখন প্রথম গান গাইলেন তোমাকে চাই, সেটার একটা মানে কি বলবো, রাশ বলে না যে দেখ, মানে আনকাট একটা মানে ওটাকে একটা কি বলে এই জানি, দামি হ্যাঁ দামি 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 দামি, টেপ। রাইট, হ্যাঁ। তো ওই তখন না ওই গ্রুপের ছেলেরা ওটা শুনতো, ওরা না সময়ের থেকে অনেকটা ইয়ে ছিল, গান্ধী ভবনে সেই ফুটো হয়ে যাওয়া স্ক্রিনে ব্যাটেলশিপ পটেমকিন দেখা, এগুলো আমার না ওই গ্রুপটার সঙ্গে থেকে আমি ভীষণ এনরিচড হয়েছিলাম, ভীষণ। তারপর থেকে আমার মনে হয়েছিল যে নট অনলি থিয়েটার, থিয়েটার যদি পঞ্চম বেদ হয়, তুমি তার মধ্যে সব কটা থাকবে। না তুমি একটা ভালো যদি পেন্টিং না দেখো, যেমন ধর এই এই 11ই জুলাই হতে চলেছে, আমি কেসিসি তে গুরুদত্তকে নিয়ে একটা সারাদিনের অনুষ্ঠান, 11টা থেকে রাত 9টা পর্যন্ত পেয়াসা দেখাবে, একটা ডকুমেন্টারি দেখাবে, আমি এগুলোতে চলে যাই। আমার এগুলো, আমার শুটিং না থাকলে, এমনও হয়েছে যে সেরকম অনুষ্ঠান থাকলে আমি শুটিং যাইনি, আমি না গিয়ে দেখতে গেছি। তেমনি রঘুমণি এসছে, মানে ভালো মিউজিশিয়ান, ভালো রতন তিয়াম। রতন আমি তো থিয়েটারের মধ্যে পাই, বলছি যে ধর একদম অফবিট কিছু আমি সব সময় দেখতে চাই, আমার মনে হয় সেটা কোনো না কোনো ভাবে আমার কাজে লাগবে। আর কিছুই যদি না লাগে, শুধু ঋদ্ধ হতেই যাই না, মানে বিনা বাউস কজন দেখে আমি জানি না, কিন্তু আমি দেখতে গেছিলাম, আমার মনে হয়েছিল এটা দেখা উচিত, একজন আন্তর্জাতিক এরম মানের একজন শিল্পীর কাজ দেখা উচিত, তাতে কি কম খরচা হয়, আমি আমার এইগুলোতে খরচা করতে আমার কোনোদিন গায়ে লাগেনি, কোনোদিন গায়ে লাগেনি। ফলে থিয়েটার, সিনেমা, ফাংশন, প্রোগ্রাম, ভালো সেমিনার, কথা নিয়ে এই বৈতরণী যেটা হলো এর থেকে প্রতিদিন থেকে করলো, মানে এই সবগুলোই আমার ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে যেহেতু আই লিভ অলোন, আমার চাইলে সময় বার করাটা কোনো অসুবিধাই নয়, শুধু সদিচ্ছেটুকু থাকলেই হবে। আর আমি একটা সত্যি কথা বলছি অরুণোদয়, তুই খুব থিয়েটার দেখিস আমি জানি, খুব না হলেও দেখিস, আমি থিয়েটারের কোনো মানুষকে থিয়েটার দেখতে খুব কম দেখেছি, প্রায় দেখেই না। ভীষণ পরিচিত, তুই আমার খুব পরিচিত অরুণোদয়, আমি তোর থিয়েটার দেখতে গেলাম, আমি তোর খুব পরিচিত, তুই সুদীপাদির নাটক দেখতে গেলি, দ্যাটস ইট। বাকিরা কি কাজ করছে মফস্বল থেকে 5-6 জন অডিয়েন্সের সামনে কি পারফর্ম করে গেল, একটু না দেখলে মনে হয় খুব পিছিয়ে পড়ছি আর কি। আর ওদের ক্ষেত্রে খুব ডিমোরালাইজড হয়, ওরা কেউ চায় না কলকাতায় সে কাজ করতে, কেউ শো করতে আসে না। একটা সময় ছিল মানে কল্যাণী নাট্যচর্চা থেকে শুরু করে সবাই মফস্বল থেকে এসে মানে আসতো, আর লোকজন ভিড় করে দেখতো। এখন কিনা ওই কালচারটাই হারিয়ে গেছে, ওই কালচারটাই হারিয়ে গেছে, অডিয়েন্স ভীষণ পাল্টে গেছে। একাডেমির অডিয়েন্স এখন আমার মনে হয়, আমি যতগুলো জায়গায় বাইরে কাজ করতে গেছি, বাইরে শো করতে গেছি, যে কোনো জায়গায় কলকাতা থেকে বেটার। একটাও একটাও মোবাইল বাজে না এখানে, অদ্ভুত মানে জোরে জোরে কথা বলে, মানে এবং তো সবচেয়ে যেটা আমার খারাপ লাগে, 6:30টায় শো শুরু, 7টা বাজতে 10-এ দর্পিত ভাবে ঢোকে আর কি, বুক চিতিয়ে,
মানে কোনো লুকোনো টুকোনো ব্যাপারে 7টায়ও যদি শো হয়, গতকাল আমি দেখতে গেছিলাম, পারলে অতি অতি অবশ্যই দেখবেন। লোককথা। আমি সকলের সামনেই বলছি, আপনার সবাইকে আপনাদের বলছি, লোককথা বলে একটি থিয়েটার হচ্ছে, ওটা কিন্তু মুখ করে কোনো ডায়ালগ নেই, পুরোটাই মাইমে। কি প্রোডাকশন, প্লিজ আপনারা দেখবেন, জানতে পারলে প্লিজ দেখবেন। কালকে 7টায় অনুষ্ঠান, কালকে বৃষ্টি হয়নি, কিছু হয়নি, 7টায় অনুষ্ঠান, 7:45টায় ঢুকছে অরুণোদয়। হাউ ডু ইউ ফিল? যারা স্টেজে আছে তারা মানুষ নয়, দে ডুইং আ লাইভ পারফরমেন্স। কি কষ্ট হয় বলে বোঝানো মানে সম্ভব মানে না। যে নিজে অভিনয় করে, আমি একদিনকে বলেছিলাম একাডেমিতে, বাইরে না এটা ছেড়ে ফেলে দিন, যে অভিনয়ের পরে শুরুর নিয়ন্ত্রিত পরে। হবে, হ্যাঁ অভিনয় শুরুর পরে যাতায়াত নিয়ন্ত্রিত হবে, এটা ছেড়ে ফেলে দিন। খালি আমি বললাম যে তোমরা ঢুকতে দাও, আমি দেখেছি মুম্বাইতে কিন্তু দেয় না এটা, পৃথ্বী থিয়েটার তুই পারবি না, তুমি যত টাকার টিকিটই কাটো, তোমার মোবাইল হ্যাজ টু বি ডিপোজিটেড, ওখানে রাখতে হবে, এবং তুমি 8টায় শো হলে 8টা পৌনে 8টার মধ্যে হ্যাভ টু বি সিটেড। 8টায় শো শুরু হয়ে গেলে তারপরে তুমি ঢুকতে পারবে না। মেনটেন দ্যাট ডিসিপ্লিন। এখানে কোথায়, কেন এটা সত্যি একজন কে বলেছিলেন আমার এক্ষুনি মনে পড়ছে না, যে আমরা এত সিনেমা, এত থিয়েটার নিয়ে, এত গানের ওসব নিয়ে কথা বলি, আমাদের না আগে সবচেয়ে আগে শিক্ষিত হওয়া উচিত একজন অডিয়েন্স হলে কি কি করতে হয়, কি কি করতে নেই, কি কি করতে হয়। আরে কালকে অনেকজন বাচ্চা এসছে দেখতে, একজন ভদ্রমহিলা সমানে এতক্ষণ এতগুলো বাচ্চা, ঠিক থার্ড বেল বেজেছে, আমি খুব একদিন তাকিয়ে বলছি, থার্ড বেল বেজে গেছে, এরপর কিন্তু আর একটা কথাও নয়, বাচ্চারা চুপচাপ, ঠিক বেরোনোর আগে ওনাকে বলেছি, বাচ্চারা কখনো প্রবলেম করে, বড়রা করে। আরে বাচ্চারা দেখতে এসছে, সে তো এসে এক্সাইটমেন্টে কথা বলবেই, এই এই ভাবনা, এখানে বসবো না, ওখানে বসবো, আরে দাঁড়াও, সেটেল করতে দাও, বাচ্চারা কিচ্ছু করবে না। যাই হোক, এসব আমার তো একটা, আমাকে সেদিনকে, আমি তো, আর আমার না একটা ভীষণ বাংলা নিয়ে অবসেশন আছে, আমার সামনে কেউ মানে ওই এখন কেন কি বলে ওইসবে কথা বললেন, আমি ভয়ঙ্কর রিয়াক্ট করি। আমার সেদিনকে সেই জন্য একজন বলেছে, সুদীপাদি তুমি দিন দিন নানা পাটিকার হয়ে যাচ্ছে, তুমি হয়েও না, এটা মারাত্মক রিয়াক্ট, আপনার মতো করতে থাকবে তুমি না, কিন্তু কিছু করা যায় না, এত খারাপ বাংলা বলে অরুণোদয়, কি খারাপ বাংলা। উফ। আমার সঙ্গে শুনি চন্দনের কথা, চন্দন বলে, ও তুমিও এটা করছো, আমি ওটা করি, ভীষণ কারেকশন করি স্ক্রিপ্টে। এটা তোর স্ক্রিপ্টে লেখা আছে, এখন ভুল লেখা আছে, চেঞ্জ করো, বলবে না এটা, আমার সঙ্গে তো বলবেই না, বললে আমি উত্তর দেবো না। কি আমার এত ভালো একটা ভাষাকে কি কাণ্ড করে ফেলছে, ইস, আমার ভীষণ খারাপ লাগে, এবং আমি তৎক্ষণাৎ প্রতিবাদ করি এটাতে, আমি মানে অবশ্যই, এবং দেখেছি লোকে শুনেও একটা মানে তর্ক করে না, এটা এতটাই প্যাশন থেকে আমি বলি, এটা বলিস না, কেন কি, কেন কি আবার কি, কেন কি আবার কি, কেন না, ও ছোট অব্দি দেখ, অভ্যেস হয়ে গেছে ওদের হিন্দি টু বেঙ্গলি ট্রান্সলেট করতে 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 ওদের, তাহলে তুমি হিন্দি বলো, পুরোটা বলো। দেখ আমি অত্যন্ত উত্তেজিত হয়ে গেছি। না না না, ভাল লাগছে। তোমার সিনেমায় নিজের প্রিয় কাজ বললে কোনগুলো বলবে? আমি মানে প্রিয় কাজ করতেই পারিনি, একটাও পারোনি? আমার ম্যাডলি বাঙালি খুব প্রিয়, অসাধারণ, এইটাই তো। সেটা আমার কো অ্যাক্টর অপু ছিল, অপু অসাধারণ। না না, এটাও খুব ভালো ছিল, চিত্রচোর, যেটা পীযূষ আমার হাজবেন্ডের, যে আমি সন্দেহবাদ একটু স্ত্রী হয়েছিলাম, ওইখানে যে একটা ডাবিং ছিল না, যেখানে একটা জায়গা ছিল যেখানে কাশতে কাশতে বলি কথাগুলো, ওটা একটা খুব বড় কমপ্লিমেন্ট পেয়েছিলাম, কারণ ওটার পর, ওইটা দেখার পর খরাজ মুখুজ্জি আমাকে ফোন করেছিল, ফোন করে বলে, করলি কি করে রে, কঠিন ছিল ব্যাপারটা, খরাজ তো অসাধারণ নাম্বার, অসাধারণ, তো সত্যি কঠিন ছিল ওইভাবে। আর কি ভালো কয়েকটা ছিল পীযূষ, খুব মিস করি, খুব মিস করি, কেন ও যখন চলে যায় তখন ওর সঙ্গেই তো এটা করছি, 3 পেনি অপেরাটা, হ্যাঁ, মিস্টার পিচাম আর মিসেস পিচাম। অঞ্জন দা একদম থমথমে মুখে দাঁড়িয়ে, অঞ্জন দা আপনার কষ্ট হচ্ছে না, বলো না, কষ্ট হচ্ছে না, বলো না, আমার কি রেসপন্সিবল অ্যাক্টরদের এত পছন্দ হয়, খুবই মানে ভেঙে যাচ্ছিল বুকটা, কিন্তু আমাদের তখন 4টে শো বাকি, বিশ্বাসই করতে পারিনি। অঞ্জন দা জাস্ট থমথমে হ্যাঁ, মুখে অঞ্জন দা মানে, কারণ অঞ্জন দা প্রায় অলমোস্ট সব কাজে দেখবি পীযূষ থাকতো, পীযূষ খুব প্রিয় একদম একটা, খুব প্রিয় একটা ছিল অঞ্জন দা, কি মানে চোখটা লাল হয়ে রয়েছে টকটক করে, ছন্দা দিয়ে একদম চুপ, মানে আমরা না কেউ, আমরা ডাম্পফাউন্ডেড হয়ে গেছিলাম, ডাম্পফাউন্ডেড। ভালো থাকিস। এরকম আর কাদের মিস করো? ইন্দ্রাশিসকে সারা জীবন করব। তুমি তো একটা ফেস্টিভ্যাল করার চেষ্টা করো। আমি 9 সেপ্টেম্বর একটা করি, মানে অন্তত বিগত 12-13 বছর আমি পুরো করেছি। এমনও হয়েছে একবার 9 সেপ্টেম্বর তপন থিয়েটারে
3টে টাইমিং এ 3টে শো করেছি, মর্নিং, আফটারনুন, ম্যাটিনি, হুম, এবং আলাদা আলাদা সেট আপে। হুম, তো করেছি। এখন যেটা কি হয়, এখন বড্ড হাত পায়ে ধরতে, এত ধরতে হয় না, এত আয় রে কর রে প্লিজ। তবুও যদি কিছু না করি, আমি বাড়িতে অন্তত একটা একটা নাটক পাঠের একটা করি। আমি কোভিডের সময় ইনফ্যাক্ট করেছিলাম। আমি ওই ট্যামারিনে ওই ভদ্রলোক গৌতম বাবু, উনি আমাকে একটা স্পেস দিয়েছিলেন, সেখানে বাসভূমিটা আমি বসে পাঠ করিয়েছিলাম সবাইকে দিয়ে, অনেককে আনিয়ে পাঠ করেছিলাম। তো করি এখন। এখন যেটা হয়েছে, সমস্তটা নিজের ঘাড়ে চলে আসে, তো বড্ড এক্সপেন্সিভ হয়ে যায় রে, একা করা যায় না। আমি তো কাউকে বিনা পয়সায় কাজ করাবো না, তাতে পারিশ্রমিক তো দেবো, একটা মোটামুটি ন্যায্য পারিশ্রমিক, ভীষণ টাফ হয়ে যায়। হুম। ফলে ইন্দ্রাশিস করিস আর কি, এখন আর টেনে উঠতে পারি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, ইন্দ্রাশিসের সব নাটক আমি করে ফেলেছি, আর এক নতুন করে করার মতো কিছু নেই, আরও লিখে যায়নি। আর যেগুলো লিখে গেছে সেগুলো আমার পছন্দের নয়, হুম। সেগুলো খুবই কমার্শিয়াল বেশ, মানে অর্ডারি, হ্যাঁ হ্যাঁ, ফরমাইশ। ফরমাইশি ফরমাইশি। ভয়ঙ্কর মিস করি দেবাংশু সেনগুপ্তকে। মানে আমার সবচেয়ে ভালো কাজ তো ওরই করা, স্বাদ। হুম, ওর মেগা সিরিয়ালে আমি প্রথম নিজের গলায় গান গেয়েছি এবং নেচেছি, এতে তোমার বল মহাপ্রভুতে। মহাপ্রভু। মহাপ্রভুতে খুব ভালো বন্ধু ছিল, খুবই ভালো বন্ধু ছিল। আর কি গুণী বাবা, এত এত গুণী যখন দিলেন, হুম, তাহলে চলে গেল কেন কে জানে বাবা। সত্যি একদম কমপ্লিট ডিরেক্টর, হুম, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ফটোগ্রাফি, ক্যামেরা, এডিটিং, মিউজিক, সবটা হুম। খুব ভালো। আর কত নাম বলবো, অনেকেই এরকম ভাবে। কুনাল পাধি, কোনো মানে নেই, চলে গেল, ভীষণ ভালো বন্ধু ছিল আমার। বন্ধুদের ভীষণ হারিয়েছি, আমার ওটা একটা ভীষণ খারাপ অভিজ্ঞতা। কুনাল বাবা, মিত্র। উফ, হ্যাঁ, উফ, ওটা এত সাডেন, এত সাডেন, ও এখনো গায়ে কাটা দেয়। উফ, দেখ, চলো অন্য অন্য সাবজেক্ট। হ্যাঁ, এরকম কখনো হয়েছে? আজকে শুরুতে যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তখন একটা কথা বলছিলাম যে তুমি অনেকের আশ্রয়, তো সেটা তুমি বলতে চাও না, সেটা আমরা যারা দেখেছি আমরা বলছি, কিন্তু এরকম কখনো হয়েছে যে তোমার দ্বারা উপকৃত হয়েছে কিন্তু পরে শুনেছো তোমারই নামে অন্য কোথাও অন্য রকম কথা সেটাই বলেছে? তো বেশিরভাগ হয়েছে, সেটাই বেশিরভাগ হয়েছে না? সেটাই বেশিরভাগ হয়েছে। তখন কি মনে হয়? আমি না ওটা ভীষণ বিশ্বাস করি অরুণোদয়, মানে তখন সময়টা হচ্ছে আহ আমার আমার আজকে ধর আমার কাছে আজকে 50 টাকা আছে, আহ তোর কাছে 100 টাকা আছে, আমার কাছে 50 টাকা কম। আমি বললাম, অরুণোদয় আমি 50 টাকা দিবি, তুই দিলি, আমি সময় আসলে আমি তোকে ফেরত দিয়ে দিলাম, দ্যাটস ইট। এটা তার বাইরে আর কিছু করার না। সেই সময়টায় সেই মানুষটার কত প্রয়োজন ছিল আমি জানি না, কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আমার তখন মনে হয়েছে যে আমার আমার তো একটা বাড়ি আছে, আমি তো সেখানে তো আমার কথাই চলে, তো আমি আমি নিয়ে যাই, মানুষটাকে থাকুক, এরকম অনেক। এবং তারপরে তো বিশ্বাস করে আমি কিচ্ছু আশা করে করিনি যে ওইটা একটু মনে মনে রাখবে, তারপরে আমার সঙ্গে না। পরিস্থিতি তখন ওর উল্টো দিকে ছিল, আমার পক্ষে শুধু আমার সিচুয়েশনটা ছিল ওকে হেল্প করার, হেল্পও না, ইট ইজ জাস্ট লাইক করেছি, চুকে গেল। তারা ভয়ঙ্কর সমস্ত কথা বলেছে আমার সঙ্গে, আমার সত্যি কিছু যায় আসে তার পরের বার বিশ্বাস করতে অসুবিধা হয় না? না। না, আমার তো কম, মানে বিশ্বাসের ভান্ডার অফুরান। হুম। তাহলে তো আমি জীবনে প্রেমই করতে পারতাম না, অরুণ, আমি এখনো প্রেম করতে চাই এত ধাক্কা খাওয়ার পরও। না না, আমার প্রেম আর বিশ্বাস এই দুটো অফুরান, আমার অফুরান। নাহলে মানে, নাহলে বেঁচে থাকার মানে হয় না, এক মন ভর্তি অবিশ্বাস, সন্দেহ, কুটিল। তোমার এই যে এত সিনেমা দেখো, এত নাটক দেখো, অভিনেতা হিসেবেও তো ভিতরে জমতে থাকে যে এই যে তুমি বললে আমি একটাও মনের মতো সিনেমা করিনি, সেটা নিয়ে দুঃখ? দুঃখ নেই, আফসোস আছে। আফসোস আছে? হ্যাঁ, মানে অনেকেই অনেকে, আমি এক্ষেত্রে সত্যি আর নামটা বলতে পারবো না। যেমন আমাকে আহ, নগর কীর্তনে একটা ইউনাকের একটা ক্যারেক্টার, যেটা মেন ইউনাকের ক্যারেক্টার, বলা হয়েছিল, তার ফাইনালি তো আমাকে মানে আমি আর কাজটা করিনি। আমাকে অনেকে, বরং সারপ্রাইজিংলি চৈতি যখন কাজ করলো, আমাকে অনেক দিন ধরে অনেকে বলেছে তোকে দেখলে ভীষণ ওই রিপন স্ট্রিট, ওই ক্রিশ্চিয়ান যে মহিলা, ওইগুলো খুব দেখলে মনে হয় তোকে খুব ভালো মানাবে, কিন্তু কেউ দেয়নি কখনো।
দিলীপ অঞ্জনের চৈতি কিন্তু আমাকে ওর ছবিতে একটা সেরকম ক্যারেক্টার দিয়েছে যে খুব মানে চৈতি সিনেমা করছো নাকি? করা হয়ে গেছে, ওর ডিরেকশন হয়ে গেছে, বাহ। ওর ছেলে মেন ক্যারেক্টারটা করলাম। বাহ বাহ। কি সর্টেড ডিরেক্টর চৈতি, কি সর্টেড, মানে কোনো মানে ঝামেলা নেই, কিছু নেই, মাথায় একদম কাজ পরিষ্কার রয়েছে, খুব শি ইজ কামিং ফ্রম আ ফিল্ম ফ্যামিলি, এটা বোঝা যায়, বোঝা যায়। আর ছেলেটি কি ভালো তৈরি হয়েছে অমর্ত্য, কি মিষ্টি। অনুষা আছে, ওর অন্নপ্রাশন আমি খেয়েছি সত্যি। আরে আমি তো তোদের বিয়ে খেয়েছি, তুই চিন্তা কর, তারপর সহজ যেদিন হলো সেদিন তুই আমার ফোনও করেছিলি, সো টাইম ফ্লাইজ একদম। চৈতি খুব ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে। যখন কোভিড হচ্ছিল, এবার আমি আপনাদের বোঝাতে চাই মানুষটার পজিটিভিটিটা কিরকম। তখন আমরা সবাই হতাশার মধ্যে দিয়েই তো গেছি, বাইরে বেরোতে পারছি না, কিছু করতে পারছি না। আমি হলে গিয়ে সিনেমা দেখতে পাচ্ছি না, আমার স্মার্টফোন নেই, মানে জাস্ট ইমাজিন, স্মার্টফোন নেই একটা মানুষের। সেই সময়টা তুমি এই কাজগুলো করেছো বসে বসে। একটু দেখাই, একটু জুম করতে পারবি? কর। এটা কোনটা বই, বুক নাম্বার 1? উপরেরটা। উপরেরটা। এটা করার উদ্দেশ্য কি ছিল, এই পেপার কাটিং গুলো? আসলে আমার তখন মনে হয়েছিল যে যে সময়টা দিয়ে আমরা যাচ্ছি, ইতিহাস এটা আর ফিরে আসবে না, এটা রেখে দেওয়া উচিত, কারণ আমরা এটা একটা অবিশ্বাস্য কাজের মধ্যে দিয়ে গেছি। তো আর একটু পেছনে যা, তাহলে তখন মানে করোনাটা আসছে ধীরে ধীরে। এবার আমি যেটা করতাম, আমি ভীষণ সকালে উঠি, আমি আর্লি রাইজার, তো আমি এটার দুটো খাতা মীরকে ডেডিকেট করেছিলাম এই কারণে যে সকালবেলা ওই 7টা থেকে ওর গলাটা শুনতাম একমাত্র, বাড়িতে আমি একা, ওর গলা শুনে শুনে আমি পেপার কাটিং গুলো করতাম, ফলে ওকে আমি ডেডিকেট করেছিলাম দুটো। আর আমি না, আই ওয়ান্টেড টু বি ইনটু দ্যাট, যে কি হচ্ছে সারা পৃথিবীতে, পরিযায়ী শ্রমিক। আর আমি যতই উপরে হালকা ছলে এই করি না কেন, আমি মানুষটা সিরিয়াস। হ্যাঁ, প্রথম মৃত্যু ভারতে, মানে এই মানুষের ওই সময় যে অবস্থাটা গেছে, তারপরে এখন যখন কোনো মানুষকে আমি দেখি যে তারা অনুশোচনা করছে, তাদের জীবন নিয়ে অভিযোগ আছে, ভাবি যে কেন থাকবে, আমরা কি অবস্থা পেরিয়ে এসেছি, ভাবা যায় না। মানে আমি তখন না, আমি করোনাটাকে খুব একটা ক্যাজুয়ালি নিতে চাইনি। গোমূত্র পানের হিড়িক দান করিতে ধৃত এক, কি মানে কি সব চলেছিল তুই বল, কি সব চলেছিল। আর আরেকটা জিনিস আমি ভীষণ, যে কারণে আমি আপনাদের বলছি যে এই কাটিং গুলো রেখেছিলাম, যে এই সময় আমি নিজে চোখে দেখতে পেয়েছিলাম মানুষের পাশে মানুষ সত্যি দাঁড়ায়। হ্যাঁ, এটা তুমি আমাকে বলেছিলে যে মানে আমাদের মধ্যে আমাদের সাম্প্রদায়িকতাটা তো ছড়ানো হয়, আমরা কিন্তু বেসিক্যালি কেউ সাম্প্রদায়িক নই, আমরা খুব ভালোভাবে থাকতে জানি। ওই সময় যেহেতু রাজনীতির খুব বেশি ইন্টারভেন ছিল না, মানুষ অনায়াসে হিন্দুর বাড়িতে নামাজ পড়ার জন্য খুলে দিয়েছে, এবং যে কোনো মুসলিম বাড়িতে পুজো পাঠের জন্য যদি জায়গা না থাকে খুলে দিয়েছে। মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছে, পরিযায়ী শ্রমিকদের জন্য জুতো নিয়ে যাওয়া, খাবার নিয়ে যাওয়া, মানে মানে মানুষই তো দাঁড়িয়েছে। কাজে মানুষের প্রতি বিশ্বাস হারানোটা খুব খারাপ, মানুষকে ভুল বোঝানো হয় এই সময়টা। মানে আমি তারপরেও আমি ওইটা কন্টিনিউ করে গেছি আর কি। এখন যেমনি এত নেগেটিভিটি খবর, আমি চেষ্টা করি পজিটিভ খবরগুলো রাখতে। মানে কোনো একজন মাস্টারমশাই, তিনি বিনে পয়সায় খুব দারিদ্র্যের মধ্যেও ছাত্রদের পড়াচ্ছেন, এই কাটিং গুলো আমি রাখি। এই যে অতিরিক্ত হিউম্যান স্টোরি, হ্যাঁ হিউম্যান স্টোরিজ, এই অতিরিক্ত খুন, এই কারণে খুন হয়ে, এখন তো মানে পেপার দেখলে খালি এই বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের প্রেমের খুন হয়ে যাচ্ছে। প্রেমেও বিশ্বাস হারিয়ে ফেলছি, অবস্থা প্রেমেও বিশ্বাস, কি সব হচ্ছে তুই বল, মজার জিনিস হচ্ছে। কি করবে এরকম হলে, তো আর কিছু করার নেই। না, মানুষকে বলবো একটু ভালো থাকতে, একটু গাছের পরিচর্যা করুন, একটু বাচ্চাদের সঙ্গে সময় কাটান, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। তো সামনের দিকে তাকিয়ে কি দেখছো? আমি সামনের দিকে তাকিয়ে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে আমি একটা হলো ছোট্ট একটা শর্ট ফিল্ম বানাবো, আমার ইচ্ছা আছে। ওয়াও, বাহ। আমাকে অনেকেই বলেছে, আমাকে সবচেয়ে আগে বলেছে, আমি খুব গ্রেটফুল, আমার সুপ্রভাত বলেছিল, এটা কি হচ্ছে কি সুধিবাদী সবাই পুরো ফিচার ফিল্ম বানিয়ে ফেলছে, শর্ট ফিল্ম বানাতে পারছো না, সবাই করতে পারে এখন। তুমি পারবে না, ঠিক পারবে, করো, ঠিক হবে, খুব জেনুইনলি বলেছিল। তো সেটা আমি একটু দেখছি, একটু গল্প বেছে, মানে খুব খুব সহজ সরল মিষ্টি গল্প হবে, খুব কমপ্লিকেটেড কিছু হবে না, দেখা যাক।
তোরা সবাই শুভেচ্ছা জানা, তাহলে দিদি করতে পারে। শুভেচ্ছা তো সব সময় রয়েছে, সেটা তো তুমি জানো। তুমি কি দেখছো সামনের দিকে, তুমি বলো। এবার আমার প্রশ্ন, আমি সামনের দিকে একটা থিয়েটার করবি না? হ্যাঁ, বছরে একটা থিয়েটার এবার করবই। ভেরি গুড, বছরে খুব একটা ভালো। থিয়েটার আমাকে করে যেতেই হবে খুব নিজের ভালো। জন্য। বাহ, খুব ভালো। কারণ এইবার আমি সেটা বুঝতে পেরেছি। খুব দরকার, হ্যাঁ, খুব নিজের দরকার। জন্য এটা দরকার। তাহলে আজকের আড্ডায় আমাদের সুদীপাদির সঙ্গে আড্ডা হলো, এবং দেখলাম একটা মানুষ 100 বার ঠকলেও 101তম বার বিশ্বাস করতে পারে। তার কারণ দিনের শেষে ওই ভূপেন হাজারিকার কথাটা, মানুষ মানুষের জন্য, মানে ভূপেন হাজারিকার গানের কথাটা, দিনের শেষে মানুষই মানুষের পাশে থাকে, মানুষই মানুষের প্রতিবেশী হয়, মানুষই মানুষকে ভালোবাসে, মানুষই মানুষকে সুন্দর কথা শোনায়। সেই মানুষের জন্য যে চিরকাল সুন্দর জীবন চেয়েছে, যে মানুষের সুন্দরতম কি বলবো রূপ, তার শিল্প মাধ্যম, তা আঁকা হোক, তা গান হোক, তা নাটক হোক, তা সিনেমা হোক, তার মধ্যে দিয়ে মানুষের ভালোত্ব খুঁজে চলেছেন। সেরকম একটা মানুষ, সেরকম একটা যাত্রীর সাথে কথা হলো, যাকে এখনো দোলের দিন ফোন করলে শুনতে পাই যে আজ তো পুরুলিয়ায় আছি, 2-3 দিন পর দেখা হবে। নিমডি। তো সেই মানুষটা পলাশের মধ্যে থাকুক, গানের মধ্যে থাকুক, এই শুভকামনাই রইল। নমস্কার।